রোমান প্রত্যেকটা রোমান পরিবারের প্রধান। এখানে কোনো নারী অথবা সেই পরিবারের সদস্যদের মা, সে বাবার স্ত্রী, বাবার মৃত্যুর পর সে বাবার স্ত্রী কিন্তু এই যে বললাম না আসতে থাকবে এবার সেই তৃতীয় গোষ্ঠী সম্পর্কে রোমান যা পরিবার হতে হয়েছিল, রোমান জাতি হতে হয়েছিল, সেই তৃতীয় গোষ্ঠীর নাম নামটা হচ্ছে তাদের যে কলা রেটিনিয়ামের প্রভাব হচ্ছে রোমাস থেকে রামদাস নামটা এরপরে আরেকটা মিষ্টি নাম হচ্ছে তোমার সাবাই সাবাইয়ের আরেক নাম হচ্ছে সেই আরো কম নাম তোমার রেটিয়াস এবার রেটিয়াসের নাম হচ্ছে নামটা হচ্ছে রেটিয়াসের কিছু করা হচ্ছে কিছু করা হচ্ছে আপনারা ফেল ঠিক কিনা বৈশিষ্ট্যগত কারণে তাদের উপরে কিছু যেটা যাদের তিনজনের ছিল তাদের বৈশিষ্ট্যগত কারণে কিন্তু তারা একটা দিক নিয়ে তারা অনেক বেশি রাজনৈতিক কারণ তাদের হচ্ছে সম্পর্কগত বৈশিষ্ট্য রয়েছে, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন তারা হচ্ছে শক্তির মানে প্রভাব বেশি ছিল, তাদের অনেক বেশি তারা প্রভাব ছিল। কারণ মেসিনরা এখানে রোমান তাদেরকে বিভিন্ন শ্রেণী বিভাগ করা হয়েছে। রোমান জাতিকে চারটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: পেট্রিশিয়ানস, লেডিয়ানস, এগুলো আমরাও চলে আসছে, ক্লাইন্টস, স্লেভস। এখানে তোমার লেটিন যারা সেই পেট্রিশিয়ানদের নিয়ে কিন্তু বেশি লেটিন তারা হচ্ছে পেট্রিশিয়ান। তারা পেট্রিশিয়ান হচ্ছে রোমানদের সবচেয়ে বেশি অভিজাত সম্প্রদায়ের এলিট শ্রেণী, সবচেয়ে বেশি কি এলিট শ্রেণী যারা ছিল, যাদের হচ্ছে সবচেয়ে সব ধরনের অধিকার প্রচলিত ছিল। রাষ্ট্রীয় অধিকার, ধর্মীয় অধিকার, তারপর হচ্ছে তাদের যে আর্থিক অধিকার, ব্যবসায়িক অধিকার, সব ধরনের অধিকার, ভোটাধিকার, সব ধরনের রাষ্ট্রের যত ধরনের অধিকার আছে সব ধরনের অধিকার তারা মানে ভোগ করতে হচ্ছে। এটা হচ্ছে পেট্রিশিয়ান। এখন এই লেটিনদের মধ্যে থেকে হচ্ছে পেট্রিশিয়ান। আর এই পেট্রিশিয়ানদের নিয়ে কি লেটিন জাতি এবং তাদের শক্তির প্রভাব মানে এই ক্ষমতার প্রভাব ছিল তাদের শক্তি, তারা তাদের হচ্ছে তোমার লেটিনরা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। এরপর তোমার এই সেভাইটরা একটি রিলিজিয়াস মাইন্ড ছিল, একটি রিলিজিয়াস আর্মিক গোষ্ঠী ছিল, রিলিজিয়াস মাইন্ড। এরপর তোমার এক্সোস্কেলের একটু রকম ছিল, কনজারভেটিভ পার্টি নাকি কনজারভেটিভ পার্টি। তবে এই যে তাদের বিভিন্ন সমাজের তারা সবাই রাজনৈতিক দিক দিয়ে ছিল, এত বেশি ইউনাইটেড ছিল যার ফলে কিন্তু তারা রোমান সাম্রাজ্যের বিশাল এম্পায়ার রোমানরা স্টাবলিশ করতে পেরেছিল। এটা অন্যতম কারণ। এবং এই রোমান যে জাতি তাদের যে প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা গোত্র, আর তারা আবার এই প্রত্যেকটা গোষ্ঠী হচ্ছে তাদেরকে উপজাতি, এদেরকে আমরা উপজাতি মানে তারা তিনটা মানে গোত্র নিয়ে কি রোমান জাতি, তাহলে এটা প্রত্যেকটা এই কারণে বলছে এটা এক একটি উপজাতি, এক একটা গোষ্ঠী, এক একটা গোত্র, মানে প্রত্যেকটা উপজাতি প্রত্যেকটা গোষ্ঠী
10 ভাগে বিভক্ত ছিল, 10টা করে কি বিভক্ত ছিল। এবং সেই মানে ডিভিশন গুলোকে বলা হতো কিউরিয়া, ডিভিশন গুলোকে বলা হতো কিউরিয়া। এবং এই কিউরিয়া হচ্ছে ব্লাড রিলেশনশিপের মাধ্যমে রক্তের সংগঠিত যে মোট ওয়ান ফ্যামিলি এখানে পরিবারের সমষ্টি। কিউরিয়া ইজ দ্য combination of more than one family who are of blood relationship. So যারা রক্তের সম্পর্কিত এবং একটা পরিবারের সম্পর্কিত হচ্ছে কিউরিয়া। মানে যদি কেউ কিউরিয়া না হয়, কিউরিয়া এই অন্তর্গত পরিবারের সম্পর্কিত না হলে সে কিন্তু কিউরিয়ার সম্পর্কে পারে। তাহলে কিউরিয়ার কার্যক্রম পরিচালনা করার জন্য সে স্বাধীন ব্যক্তি লাগে, ইন্ডিপেন্ডেন্ট পারসন। এবং এখানে অ্যাডাল্ট পারসন প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন ব্যক্তির মাধ্যমে তাদের কমিটি গঠন করে গঠন করা হয় ক্যারিয়ার কার্যক্রম পরিচালনা করার জন্য। এবং প্রত্যেকটা কিউরিয়া আবার জেন্টাইল বিরুদ্ধে ছিল। তাহলে কি এখানে কয়েকটা পরিবার নিয়ে হচ্ছে তোমার কি হ্যাঁ কিউরিয়া, আবার সেই কিউরিয়াগুলো আবার প্রত্যেকটা জেন্টাইল এই বিরুদ্ধ ছিল। এবং জেন্টাইল মানে হচ্ছে তোমার কিভাবে একাধিক পরিবারের সমস্যা হচ্ছে তোমার জেন্টাইল। জেন্টাইলকে আবার বলা হচ্ছে অপরটা হচ্ছে জেন্টাইল বলা হচ্ছে ডিকিউরিয়া, জেন্টাইল অপরটা হচ্ছে ডিকিউরিয়া। আবার জেন্টাইল তোমার এই একই পুরুষদেরই বংশধর, একই পুরুষদেরই বংশধর। তাহলে এখানে জেন্টাইল কি তারা জেন্টাইল কিন্তু তোমার এই মানে স্বাধীন পুরুষ ইন্ডিপেন্ডেন্ট, এটা আরো স্বাধীন আরো তোমার এখানে স্বাধীন পুরুষ যারা আলাদা বলতে পারছেন স্বাধীন পুরুষ, কারণ সেখানে রোমান জাতি তারা বিভিন্ন সেখানে স্লেভ ছিল, কৃতদাস তাদের কোনো স্বাধীনতা ছিল না। হ্যাঁ, তারা হচ্ছে কমিউনিস্ট মতো করে পশুর যে স্ট্যাটাস, এনিম্যালের যে স্ট্যাটাস, এগুলো দিয়ে আমরা আমার যদি কোনো এই গরু ছাড়া এইগুলো থেকে আমি সেগুলো যেমন বিক্রি করতে পারি, ঠিক তেমনিভাবে যে রোমান জাতি যারা মানে প্রধান ছিল প্রধান, আবার তাদের হচ্ছে তাদের কিন্তু পরিবার প্রধান এবং তারাই সেটা মালিক মালিক হতো। এবং সেই কৃতদাসকে গরু মুরগি হাঁস মুরগি পাল এগুলো সব কিছু অল মেন্স এনিমালস তারা তাদেরকে স্লেভকে বিবেচনা করা হয়, স্লেভকে বিবেচনা করা হয়। তবে কৃতদাসের কোনো ধরনের তারা কোনো স্বাধীন পুরুষ ছিল না। তাদের এবং যে তারা যদি কোনো ধরনের ভুল করে থাকে, যেমন যে পেট্রিশিয়ানরা যেমন কি ছিল তাদের মালিক ছিল, ঠিক তেমনিভাবে আবার সে যে স্লেভসের কৃতদাসী হচ্ছে যদি কোনো ভুল করতো, অপরাধ করতো, তারা কিন্তু সেই অপরাধ করতে জন্য তাদেরকে ইন্ডিভিজুয়াল যে লাইবিলিটি সেটা কিন্তু অ্যারেস্ট হতো। ইন্ডিভিজুয়াল মানে এই লাইবিলিটি অ্যারেস্ট হতো না, এখানে কি ভাইকেরিয়াস লাইবিলিটি অ্যারেস্ট হতো। আমরা ল ফোর্স স্টাডি করতে যাব তখন কিন্তু এই ভাইকেরিয়াস লাইবিলিটি আমরা পাবো। তবে এখানে যে রোমান ল কিন্তু এই ভাইকেরিয়াস লাইবিলিটি কিন্তু করতে গেছে। তবে কিন্তু আমরা বলছিলাম যে রোমান ল কি ইজ দ্য সেন্স অফ অল মডার্ন ল। আইনের মূল সূত্রপাত থেকে রোমান ল থেকে সবার আধুনিক আইনে মডার্ন জুরিসপ্রুডেন্সের তোমার রোমান ল ইজ দ্য মাদার অফ কি মডার্ন জুরিসপ্রুডেন্স। আধুনিক আইন বিজ্ঞানের কি জন্য হচ্ছে কি রোমান ল থেকে সব আইন মানে যেটাই হচ্ছে যেটাই পরিবারে যে পুরুষের মধ্যে একটা স্বাধীন পুরুষ স্বাধীন পুরুষের মাত্র স্বাধীন পুরুষের হচ্ছে এবং সেই পুরুষের হচ্ছে যে ক্ষমতা, যে ক্ষমতার নাম হচ্ছে তোমার ক্রিস্টিয়া পটেস্টাস, এগুলো এখান থেকে কিন্তু তোমার ক্রিস্টিয়া পটেস্টাস এই যে প্রিন্সিপালগুলো কিন্তু দেওয়া হয়েছে যে মানে পিতৃ ক্ষমতা সেটা পরিবারের যে ক্ষমতা অন্যের সব লাইবিলিটি নিজের হাতে নেওয়া, এবং শুধু তাই নয় সে লাইবিলিটি নিজের হাতে নিয়ে তা না, যে পরিবারের সদস্য রোমান পরিবারের সদস্য প্রত্যেকে এখানে রোমান পরিবারের সদস্য কারা কারা এই যে যিনি করান যে রোমান পরিবার যিনি করান এগুলো সব ইংরেজি করান এবং রোমান সদস্য ছেলে মেয়ে এবং তোমার এই যে এই এখানে যখন তুমি ফাদার হচ্ছে রোমান পরিবারের করা এগুলো তোমার ফাদারের যে চিলড্রেন দ্যাট মিন্স ফাদার এগুলো যে সংস্থা এগুলো সংস্থা এরা কিন্তু তাই নয়, এখানে তোমার স্লেভস কৃতদাসী তারাও কিন্তু রোমান পরিবারের সদস্য, রোমান পরিবারের
5 প্রিন্সিপাল বলতে হবে 5 প্রিন্সিপাল যোগসূত্রে এই যে নীতি এই প্রিন্সিপালটা বলতে হবে তাহলে এই রোমান পরিবারের যখন প্রমাণ করলেই তুমি রোমান পরিবারের সদস্য হয়ে যাবা বিষয়টা এমন হয় সেই পরিবারে যে পরিবারের তুমি যখন প্রমাণ করেছো সেই পরিবারে এই প্রমাণ হয়ে যাওয়া বিষয়টা কিন্তু এমন হয় আর এখানে কিন্তু রোমান পরিবারে যে এখানে সাল এবং সাল ডলা কিন্তু রোমান পরিবারের সম্প্রদায় কিন্তু রবার্ট সাল এবং রবার্ট ডলা যে কন্যা পুত্র এবং কন্যা তারা কিন্তু রোমান পরিবারের সদস্য নয় তাহলে কারণ কি কারণ তোমার এই সমস্যা কি রোমান পরিবারে কি পর কারণ তোমার রবার্ট ডলা এবং রবার্ট সাল তারা কিন্তু রোমান পরিবারের সদস্য হবে কারণ এবং কখন কোনো নারী রোমান পরিবারের কথা হবে পারত রোমান পরিবারের কথা হবে পারত এই যে প্রত্যেকটা ব্যবসায়ী তাহলে এখানে রোমান পরিবার রাষ্ট্রের রোমান রাষ্ট্র হচ্ছে তোমার সমাজের প্রতিষ্ঠিত পরিবার এই পরিবার কয়েকটা পরিবার নিয়ে তোমার ব্যবসায়ী এবং কয়েকটা ব্যবসায়ী নিয়ে তোমার কিউরিয়া 10টা কিউরিয়া মানে কিউরিয়া এবং 10টা কিউরিয়া নিয়ে তোমার একটা রোমান উপজাতি তাহলে রোমান পুত্র তাহলে তোমার এই সবাই এবং পুরস্কার এই তিনটা মানে প্রত্যেকটা জাতিতে রয়েছে 10টা কিউরিয়া রয়েছে মানে সেই প্রত্যেকটা জাতির যদি আমরা দৃষ্টিকে যদি যাই তাহলে কি লেটিন পরিবার ঠিক আছে লেটিন পরিবার নিয়ে তোমার লেটিন জেন্টাই কয়েকটা লেটিন জেন্টাই নিয়ে হচ্ছে তোমার কয়েকটা কি কিউরিয়া এবং 10টা লেটিন কিউরিয়া নিয়ে কি লেটিন গোষ্ঠী লেটিন পরিবার একইভাবে তোমার সেবাই এই যে সবাই পরিবার কয়েকটা সবাই পরিবার নিয়ে তোমার এই সবাই পরিবার সবাই পরিবার নিয়ে তোমার জেন্টাইনি কয়েকটা জেন্টাইনি নিয়ে সবাই জেন্টাইনি নিয়ে কি কয়েকটা কিউরিয়া সবাই কিউরিয়া এবং 10টা সবাই কিউরিয়া নিয়ে হচ্ছে সবাই পুত্র সবাই উপজাতি এগুলো এইভাবে তোমার কয়েকটা ক্রুসেন পরিবার নিয়ে কি কয়েকটা জেন্টাইনি এবং কয়েকটা ক্রুসেন জেন্টাইনি নিয়ে কয়েকটা ক্রুসেন কিউরিয়া 10টা ক্রুসেন কিউরিয়া নিয়ে কি ক্রুসেন পদার্থ ক্রুসেন গোষ্ঠী ক্রুসেন দুটো এই তিনটা মানে লেটিন এবং সবাই এবং ক্রুসেন এই তিনটা দুটো পদার্থ নিয়ে রোমান জাতি কিভাবে গঠিত হয় how was Roman nation formed কিভাবে রোমান জাতি গঠিত হয়েছিল সেটা কি আমরা বুঝতে পারছি ওকে এরপর আমরা আছি এই রোমান জাতিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সুচিন্তিত ব্যাখ্যা করেছে অ্যাকর্ডিং টু দা সোশিও ইকোনমিক সামাজিক ও আর্থসামাজিক মর্যাদা অনুসারে হচ্ছে এই রোমান জাতিকে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে প্রথম শ্রেণী হচ্ছে তারা পেট্রিশিয়ান এরপর তোমার প্রথম মানে প্রথম শ্রেণী এরা এরপর তোমার এরপর প্লেবিয়াস এরপর কাইন্স এরপর স্টেটস এরপর কি প্লেস এবং পেট্রিশিয়ান পেট্রিশিয়ান কি পাওয়া এবং বিদ্যুৎ সম্পত্তি কি পাওয়া সম্পদের মালিক হতে পারে রাষ্ট্রের রোমান রাষ্ট্রের সমস্ত সম্পদের মালিক ছিল না এমন সবচেয়ে পাওয়া ছিল এবং তারা এইটুকু করা হচ্ছে তাদেরকে সবচেয়ে বেশি সুবিধা শ্রেণী ছিল তারা সাম্রাজ্য যাদেরকে নিয়ে যারা রোমান যাদেরকে নিয়ে গড়ে হয়েছে তারাই কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য মানে তাদের সব হলো রাষ্ট্রীয় সিভিল রাইটস রাষ্ট্রের সম্পর্কিত রাইটস সিভিল পলিটিক্যাল রাইটস ইকোনমিক রাইটস এবং আদার লিগাল রাইটস সব ধরনের অধিকার হচ্ছে প্রতিষ্ঠানের ছিল ভোটিং রাইটস পলিটিক্যাল রাইটস তো কি এখানে কিন্তু এই মানে ভোটিং রাইটস ছিল অনেক বেশি অন্যতম একটা ইম্পর্টেন্ট রাইট আর এখানে তোমার ভোটিং রাইটস দিয়ে আমাদের মানে ইন্টারপ্রিটেশন থেকে ছিল ভোটিং রাইটস ছিল কিন্তু আদার্স প্রিমিয়াম টাইম স্লেভস আরো ধরনের কিছু না ভোটিং রাইটস ছিল না যেখানে আইন পরিষদ ছিল সেখানে আইন পরিষদের কিছু তারা ভোটের মাধ্যমে কিন্তু সেই প্র্যাকটিশনারদের
নির্বাচন সিনেট সেই বিষয়গুলোকে রোমান রাজা রাজা এবং রাজাও কিন্তু কিন্তু আর এখানে নয়, এটা অসংখ্যক নয়, তবে এগুলো আর যে কি বলে পরিবার কেন্দ্রিক কিন্তু কিছু নয়, রাষ্ট্রপতি নয়, এটা নির্বাচিত রাষ্ট্রপতি ছিল। তবে এখানে সে দুইটা আইন করেছিল, একটা হচ্ছে তোমার যে সিমেন্ট আর একটা হচ্ছে তোমার কমিশিয়া কিউরিয়া এবং এই কমিশিয়া কিউরিয়া সদস্য নির্বাচিত সদস্য নির্বাচিত কিন্তু যে পেট্রোশিয়ানের মধ্যে থেকে এখানে এবং সেই পেট্রোশিয়ানের যারা ভোট দিয়েই তারা তাদের মধ্যে থেকে যে এখানে সিনেট মেম্বার এবং কমিশিয়া কিউরিয়া মেম্বার নির্বাচিত এবং রাজাও নির্বাচিত হতো, রোমান রাজা নির্বাচিত হতো সেই পেট্রোশিয়ানের ভোটের মাধ্যমে। তবে এই ক্ষেত্রে কারণ রাজা রোমান রাজা নির্বাচিত রাজা যে নির্বাচিতদের পর যে গণতন্ত্রী কি হতো মানে সিলেক্টেড এটা মানে বেসিক ডেমোক্রেসি যে চালু ছিল আইয়ুব খান পাকিস্তানের কি আইয়ুব খান উনি একটা ধরনের গণতন্ত্র চালু ছিল, যেটাকে বলা হয় মৌলিক গণতন্ত্র নামে ছিল, বেসিক ডেমোক্রেসি। এইখান থেকে আমরা বলতে পারি এখান থেকে বেসিক ডেমোক্রেসি বিষয়টা আসছে, এখান থেকে এই বেসিক ডেমোক্রেসি বিষয়টা আসছে। নির্বাচিত রাজা কিভাবে হচ্ছে, তারপরে এখানে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কিভাবে বেসিক ডেমোক্রেসি নামে, সেই বেসিক ডেমোক্রেসি কি, সেই বেসিক ডেমোক্রেসি মানে হচ্ছে এর মৌলিক গণতন্ত্র মানে এই নয় যে সবার এখানে কি হচ্ছে মোদি রাইটস হচ্ছে বিষয়টা এমন নয়। এখানে বেসিক ডেমোক্রেসি ছিল এখানে রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের নেচার অফ দ্য স্টেট, what are the functions of the state, and how will the state form, by which the state will form, এই বিষয়গুলো যারা বুঝতে পারে, যারা হচ্ছে রাষ্ট্র কি, রাষ্ট্রের কাজ কি, কিভাবে রাষ্ট্র হতে হবে, এই বিষয়গুলো যারা বুঝতে পারে, তাহলে হচ্ছে তারা ইলিটারেট শ্রেণী মানে শিক্ষিত শ্রেণীর কথা বলা হয়। সেই সময় এটা নাম ছিল কি এলিট শ্রেণী, হ্যাঁ শিক্ষিত এলিট ক্লাস হয় না, বাংলাদেশে তো অনেক বুদ্ধিজীবী তারা এলিট শ্রেণী হয়, অনেক বিশ্ববিদ্যালয় সরকার আগে থেকে এলিট শ্রেণী হয়, তারা আশা সমাজ থেকে এখানে আমরা সেই এলিট শ্রেণী মানে কি অনেকে এগুলা দাবি করে না, যেমন সাধারণ সাথে মিশে যায়, আবার কাপড় দিয়ে দেয় কি সাধারণ সাথে শিক্ষার্থীদের সাথে মিশে গেলে আমার করে দিতে হয়। কিন্তু আমি দেখলাম সে যে কাপড় দাতা আমাদের বিভাগের ছাত্রী এটা আমি রাত দুটার সময় মনে হয় ইউরোপের দিকে দেখলাম যে আমার বিভাগের ছাত্রী প্রত্যেকটা মানুষের তো ভুল করে, সে শিক্ষক যদি কোনো ভুল করে থাকে তার এখানে শরীর প্রভাব হয়েছে, সে শিক্ষকের যোগ্যতা এই শরীর প্রভাব হয়েছে, আরো কোনো একটা জীবন নাই অস্বীকার করা
সমান নাই যেটা বাংলা কি অ্যাঙ্গার ট্রুথ হ্যাঁ সেই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকে বলেছেন যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সে হচ্ছে জাতি সে প্রত্যেক মনে কি প্রত্যেক জাতি মিলে মানতে হবে সুরেটা স্লোগান সুরেটা স্লোগান আমরা শুনুন কি সেই জাতীয় মিলে ঠিক ঠিক is also a part of the Iran class. And the demonic অধিকারের একটা অংশ থেকে বের করা তাহলে বের করা অধিকারকে কি বলা হচ্ছে মানে রাইট টু লাইফের মধ্যে ব্যাখ্যা করা হ্যাঁ কনস্টিটিউশনাল লিবারেশন
তো তাই ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টস রয়েছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইন রয়েছে বিভিন্ন মানবাধিকার আইন রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল যে তারপর তোমার যে আইসিসি ক্লিয়ার আইসিসি ক্লিয়ার বিভিন্ন যে আইন রয়েছে সেখানে কিন্তু তোমার যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস যেগুলো রয়েছে সেখানে কিন্তু ভেরি একটা লিগাল বা কারণ এখানে যে কি মডার্ন মডার্ন লস এই অধিকার করে গেছে রোমান থেকে রোমান ল শুরু করে তারপরে ওই ফলন দিয়ে নাকি আমরা এই হচ্ছে তোমার বিচারকের রায়ের বিরুদ্ধে কি অধিকার সেই আমাদের এখানে আইনি রয়েছে যে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1888 কোড অফ সিভিল প্রসিডিওর 1908 the Education Act, the restriction, প্রত্যেকটা আইনি কমিটি রয়েছে এই ভিতরে the Family Courts Act 2023 তো সেখানে তো তোমার ফ্যামিলি কোর্টের রায়ের এগেইনস্ট কি এপিল করার অধিকার কি রয়েছে তাই না এপিল করার অধিকার তাহলে এপিল করার অধিকার এটা তো তোমার একটা সর্বশিক্ষিত এবং এটা আন্তর্জাতিকভাবেও অধিকারটা আমাদের ধরার কিন্তু এখানে মানে এই রুমাল সমস্ত অধিকার একজন নাগরিকের হিসেবে তারা পেটিশন রুমাল রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছিল তারা তাদেরকে রুমাল রাষ্ট্রের নাগরিক সব ধরনের নাগরিক অধিকার তারা অভিভূত রাজনৈতিক অধিকার আদালত অধিকার সব অধিকার ব্যক্তিগত ব্যাস আমরা শুধু তাই না যে এর দ্বারা রাজনৈতিক দলীয় পরিহিত যে বিভাজিত হতো সেটা পেটিশনের মধ্যে প্লেয়ার্স বা ব্যাংক স্টেটস নাম ছিল না রয়েছে এই প্রথম প্লেয়ার্স এর যে তাদের কোনো ধরনের কিছু ছিল না মানে পেটিশনের মধ্যে কোনো নাগরিক অধিকার ছিল না নাগরিক অধিকার ছিল না কারণ যদিও তারা রুমে কি সাধারণ মাস দিয়ে বলে রুমে হচ্ছে সাধারণ বাসিন্দা তারপর কিন্তু তাদের কোনো ধরনের সিভিল রাইটস ছিল না মনসুরিত রাইটস ভোটিং রাইটস এসব কিন্তু ছিল না এবং এটা হচ্ছে তোমার এদের বিষয়টা প্রশ্ন হচ্ছে এই যে প্লেয়ার্সের অধিকার তোমার রিফিউজি প্লেয়ার্সের অধিকার হচ্ছে রিফিউজি এবং হচ্ছে যে ওয়ার প্রিজনার যুদ্ধবন্দী ওয়ার প্রিজনার এরপর তোমার যে বিজনেসম্যান যদিও তাদের সেই স্বাধীনভাবে বিজনেস করার অধিকার ছিল না এবং আদার্স কোনো পলিটিক্যাল রাইটস তাদের কোনো ছিল না তাদের কোনো পলিটিক্যাল রাইটস ছিল না তারা তাদের কোনো ভোটিং রাইটস ছিল না ক্রিশ্চিয়ানরা যেভাবে ভোটিং রাইটস করতো এখানে প্রেমিয়ারদের কোনো রাইটস ছিল না সেই রাইট নয় তারা রাইট টু এমপ্লয়মেন্ট যেটা কাজ করার অধিকার এবং রাইট টু গভর্নমেন্ট এমপ্লয় সরকারি চাকরি করার অধিকার সেটাও ছিল এর কারণে তাহলে যে এই রোমান রাজ্যে তাদের কোনো আদার্স নাগরিক হিসেবে এই সব অধিকার সেই সব অধিকার থেকে তারা বঞ্চিত তারা সেই অধিকার থেকে বঞ্চিত ছিল এরপরে হচ্ছে কিন্তু এটা রোমান রাজা রোমান যে স্বাধীনতা আছে এবং এর শ্বশুরাজা হচ্ছে সার্বিয়াস জুলিয়াস রিফর্ম করেছিলেন সংস্কার করেছিলেন সেই সংস্কার করে প্লেবিয়ানদেরকে যে নাগরিক অধিকার দেওয়া হয়েছিল প্লেবিয়ানদেরকে নাগরিক অধিকার দেওয়া ছিল এবং প্লেবিয়ানদের ভোট রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছিল তাহলে এখানে শ্বশুরাজা সার্বিয়াস জুলিয়াসের যে সময় যে আইন পরিষদ গঠিত ছিল সেটা হচ্ছে আইন পরিষদের নাম চেঞ্জ হয়েছিল কমিশিয়া সেন্সুরিয়া এখানে তোমার প্রথম রাজা থেকে পঞ্চম রাজা পর্যন্ত তাদের আইন পরিষদের নাম ছিল কি কমিশিয়া কিউরিয়া কিন্তু ষষ্ঠ রাজা সার্ভিস জুলিয়াস সংস্কার করে সে আইন পরিষদের নাম পরিবর্তন করে এটা কমিশিয়া সেন্সুরিয়া নাম দিয়েছিল এবং কমিশিয়া সেন্সুরিয়াতে তারা কাদের মাধ্যমে গঠিত হতো এই কমিশিয়া প্রথম যেটা কমিশিয়া কিউরিয়া শুধুমাত্র খ্রিস্টানদের ভোটিং রাইটসের মাধ্যমে ভোটিং রাইটসের মাধ্যমে এরা ভোট হতো কিন্তু কমিশিয়া সেন্সুরিয়া তোমার কমিশিয়া প্লেবিয়ান্স আমাদের দুই শ্রেণী নাগরিক বিন্দু কমিশিয়া সেন্সুরিয়া বলতো এই বলে তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে এখানে প্ল্যান্স এর অর্থ তোমার আশ্রিত প্ল্যান্স মানে এখানে অজ্ঞান এখানে কি প্ল্যান্স মানে কি আশ্রিত মানে এখানে কার আশ্রয় থাকতো এপ্লিকেশনের আশ্রয় থাকতো তো এখানে আশ্রয় থাকা কারা এখানে কি সেন্ট্রাল লিডার যেটা বলি সেন্ট্রাল কারা আশ্রিত কারা পেট্রিশিয়ান এবার এরা হচ্ছে আশ্রিত
এরা আশ্রিত তার মানে এখানে তোমার সেই সেন্টার যে দিক আশ্রিত তাদের ক্রিশ্চিয়ান সেই ক্রিশ্চিয়ানদের তারা যে ক্রিশ্চিয়ানদের আশ্রয় থাকত রোমান রাষ্ট্রে এই কারণে সেই আশ্রয়ের মানে বিনিময়ে তারা সমস্ত কাজ ক্রিশ্চিয়ানরা যেটাই করার জন্য সেটাই মানতে বাধ্য থাকতো ক্লায়েন্টস সেটাই মানতে বাধ্য থাকতো ক্লায়েন্টস এবং সমস্ত ক্রিশ্চিয়ানদের যে ইনকাম তারাই করেছিল তারা কি যা ইনকাম করতো সব কিছু কি ক্লায়েন্টসরা তারা ইনকাম করে কি ক্রিশ্চিয়ানদের গড়ে মানে তাদের সম্পদ বৃদ্ধি করতো মানে সমস্ত ক্রিশ্চিয়ানদের সব ধরনের ভেরিয়াস কি forms of various means of income সেটা কিন্তু তোমার ক্লায়েন্টসরা করতো ক্লায়েন্টসরা করতো কিন্তু ক্লায়েন্টসের কি ছিল না কোনো ধরনের নাগরিক অধিকার ছিল না কিন্তু তারা সেই রোমান রাজ্যে বসবাস করতো কিন্তু তারা কি আশ্রিত অবস্থায় স্বাধীনভাবে না ডিপেন্ডেন্ট হয়ে তারা বসবাস করতো এবং সেই এখানে ক্রিশ্চিয়ানদের আশ্রয়ে বসবাস করার সমাজ করার জন্য বিকল্প রাস্তা ছিল না কারণ এটাকে কাজের উপর ছিল বাধ্যতামূলক ছিল এরপর হচ্ছে তোমার 4 নম্বর শ্রেণী হচ্ছে স্লেভ দাস দ্বিতীয় দাস তাদেরকে বলা হয় এরপর স্লেভ বা কিন্তু তাদের কোনো অধিকার ছিল না কোনো ধরনের অধিকার ছিল না এবং তাদের কোনো অধিকার ছিল না তাদের কোনো স্বাধীনতা ছিল না তাদের কোনো স্ট্যাটাস ছিল না তাদের কোনো যা অধিকার করতো সব কিছু কি পেটিশন তাহলে এখানে তোমার এই 4টা শ্রেণী রাজা পঞ্চম রাজা পর্যন্ত এই 4টা শ্রেণীর মধ্যে পেটিশন গুলো কি করতো রাজত্ব করতো সব কিছুতে ষষ্ঠ রাজা সার্ভিস কি জুলিয়াস তার সংস্কৃতির মাধ্যমে কিন্তু প্লেগেনরাও কে নামে ফিরে গেছে আমেরিকা ফিরে গেছে এবং এই স্লেভস উত্তর নম্বর শ্রেণী স্লেভসরা হচ্ছে রোমানদের পেট্রিশিয়ানদের এটা সম্পত্তির অংশ হিসেবে বিবেচনা করা হয় তাহলে এনিমলস যে প্রবাদী মনে করা হয় এনিমলস যেমন প্রবাদী মনে করা হতো তার সেই এনিমলস সে কি করতে পারতো যেমন বিক্রি করতে পারতো যেমনিভাবে সে জল করতে পারতো নিজে খাওয়ার জন্য করতে পারতো ঠিক তেমনিভাবেই কিন্তু একই ধরনের আচরণ করা হতো স্লেভসকে করা হতো দেখা করা হতো বাজারে ধরেই কি বিক্রি করা হয় যখন মনে হয়েছে তাদের বিক্রি করা হয় কিন্তু স্লেভসরা কোনো অপরাধ করলে তার দায় নিতে হতো কি কাকে যেটাকে টাইটেরিয়াস লায়াবিলিটি বলা হয় কারণ নিজে এখানে অধীনস্থ ব্যক্তি হচ্ছে অপরাধ করার জন্য যদি তার মালিককে দায় নিতে হয় সেটাকে বলা হয় ভাইকেরিয়াস লায়াবিলিটি এবং এক্ষেত্রে তোমার কারণ যেহেতু এখানে তাকে প্রমাণ করতে হবে বিবেচনা করা হতো সেই মালিক পেট্রিশিয়ান যদি সেই স্লেভকে যদি পছন্দ না হয় অথবা স্লেভের যদি মালিকের যদি পেট্রিশিয়ানের অর্ডার যদি অমান্য করে থাকে তাকে কি ঠিক করতে হবে তাই কি সে অধিকার ছিল সে পেট্রিশিয়ান এবং এই বছর মতো কি করতো আমরা বিভিন্ন সময় দেখেছি যে আগে যে দাস করা ছিল সেই দাসী তারা মানুষ তৈরি করি তারা তাদের জীবনযাপন করতে এখন তো এখানে শুধু হিউম্যান রাইটস মুভমেন্টের ফলে শুধুমাত্র হিউম্যান রাইটস হচ্ছে না এখন কিন্তু ইন্ডিভিজুয়াল রাইটস মুভমেন্ট শুরু হয়েছে অনেক এই মডার্ন এই যে এই আধুনিক যুগে কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল রাইটস মুভমেন্ট আন্দোলন শুরু অনেক তারপর হচ্ছে তোমার যে পিতা তাকে ইন্ডিভিজুয়াল রাইটস মুভমেন্টে কিন্তু জবাব দেওয়া হয় এবং হিউম্যান রাইটস কিন্তু তোমার বিশ্বব্যাপী ইন্ডিভিজুয়াল রাইটস সৃষ্টি করছে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস মধ্যে কিছু একটা ইনফ্লুয়েন্স এবং এই রিসেন্ট আমরা যদি তোমার রাজনৈতিক অথবা ইতিহাসের বিবেচনা করে রাজনৈতিক রাজনীতি আমরা যদি একদম চিন্তা করি সবাই প্রাণী আল্লাহ নিজেই বলছেন যে সকল সৃষ্টি আল্লাহ সকল সৃষ্টিত প্রাণী সব প্রাণী তো মানুষের প্রাণীগুলোর মধ্যে তো একটা যা প্রাণ মানে কি যা প্রাণ রয়েছে মানুষের প্রাণ রয়েছে এই মানুষ প্রাণী মানুষ প্রাণ এবং এই প্রাণী এবং তারা হিউম্যান বিং আর এগুলো বলা হয়
non-human being. Human being এবং non-human being মিলে কিন্তু এই ইউনিভার্সাল কিংডম, এই ইউনিভার্সাল কিংডম, এই ইউনিভার্সাল কিংডম এই আসলে ইকোসিস্টেমের কথা বলি। এখানে কোনো যদি প্রাণী মানুষ কিন্তু অন্য প্রাণীগুলিকে এবং হিউম্যান অ্যানিমালস এবং হিউম্যান বিংস যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হিউম্যান বিংসের অস্তিত্ব কিন্তু সংকটের মুখে থাকে। সংকটের মুখে। সো এখানে আমরা একটা বিষয় সেই ক্ষেত্রে যে মানুষের প্রয়োজনে আমরা কি অ্যানিমালসের কি রাইটস দিতে হবে। মানুষের প্রয়োজন তাহলে তাদের আমাদের প্রয়োজন আর ইকোসিস্টেমের যে ভারসাম্য, যেটা মানে ভারসাম্য যদি তাদের বিলুপ্ত করা হয় থাকে তাদের ভারসাম্য তৈরি হয়, ইকোসিস্টেম ভেঙে পড়ে এবং সেই ইকোসিস্টেম রক্ষা করার জন্য যে এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য মানুষের প্রয়োজন হলে তাদেরকে ঠিক মতো খাওয়াইতে হবে, তাদের ঠিক মতো বসবাসের জায়গা দিতে হবে, তাদের যে মেডিকেল ব্যবস্থা করতে হবে, কোনো প্রাণী যদি মারা যায় তাদের চিকিৎসা ব্যবস্থা, right to health, right to life, right to food, right to housing, accommodation, right to well treatment, everybody is এই যে হিউম্যান রাইটস মুভমেন্ট থেকে যখন হিউম্যান রাইটস মুভমেন্ট থেকে গেছে সেই হিউম্যান রাইটস মুভমেন্ট চলছে বলছে মানুষের প্রয়োজন নেসেসিটি অফ হিউম্যান বিংস এবং নন হিউম্যান বিংস কি করতে হয় এই নন হিউম্যান বিংস রাইটস কে কিন্তু এখন মডার্ন যে থ্রেট এবং মডার্ন যে সোসাইটি মানুষের প্রয়োজনে বলতে হবে না, মানুষের প্রয়োজন বললেই হবে না। এবং সেই অ্যানিমাল হিসেবে সে নিজেকে কি করেছে কোন আইডেন্টিটি সে অ্যানিমালের রাইটস রাইট করে কারণ এগুলো কি হচ্ছে এই ধরনের যে রাইট ফটো যেহেতু তার অনুষ্ঠিত মানুষের সাথে এগুলোর সাথে একটা জায়গায় আদারওয়াইজ সব জায়গায় কিছু একটা জায়গায় পার্থক্য করা এখানে কি বলছে যে নন হিউম্যান বিংস আর কি ডিভয়েড অফ কি রিজন বিবেক তাদের বিবেক নেই, এটা রিজন নেই। So reason নেই কারণে তাদের অভিযোগকে প্রকাশ করা হয় না। তাহলে একে তাদের জন্য তাদের লাইফ সাপোর্ট ইসলাম কিন্তু একবার তাদের বিদেশে যেটা হয় কষ্ট হয় সেই কিন্তু কারণ এগুলো কারণ এবং তারা সেই কষ্ট করতে তাহলে তার কি হয়েছে animals have the feelings of sufferings এবং or pains এবং সেই যদি হয় মানে কি হচ্ছে যে সেই তার রিমোট সেই নাকি যদি খাওয়ায় ঠিক মতো যদি তাকে রাখে সুস্থ করে যদি দিয়ে হয় সেবা করে সে ট্রিটমেন্ট দিয়ে মেডিকেল দেওয়া হয় থাকে সে কিন্তু তার কিন্তু সে কি রয়েছে সে নিউজ কি রয়েছে ফিলিংস অফ কি জয়ফুলনেস আর আনন্দের ফিলিংস রয়েছে তার খুশি ফিলিংস রয়েছে। সে অনেক সময় দেখা যায় আমরা দেখতে পাই হচ্ছে মানে গরু বাছুর যখন সে বাচ্চা মানে মার কাছ থেকে সে দুধ পান করতে যাবে তখন সে বিভিন্ন লাফায় লাফায় তাহলে দিস ইজ ফিলিংস অফ জয় প্রোডাক্ট এটা আমাদের একটা অনুভূতি সে তার মার কাছে সে খাওয়া দাওয়া করতে যাচ্ছে তাহলে তার মধ্যে ফিলিংস রয়েছে তার সে যদি ব্যথা পায় তাহলে সে ব্যথা অনুভব করার আর তার কি রয়েছে ফিলিংস রয়েছে সে যদি কোনো কিছু মানে কোনো কিছুতে খুশি হয় তাহলে সেই খুশির বিষয়টাও কিন্তু সে শেয়ার করা তার যখন ফিলিংস রয়েছে সে মালিকের সাথে শেয়ার করে আমার সাথে শেয়ার করে তার অথবা তার মধ্যে শেয়ার করে যেভাবে অনুভূতি সে কি করে তুমি যদি কুকুরকে দেখে অ্যাটাক করতে চাও সেই কুকুর করে গেলে সেই অ্যাটাকটা আমরা কি দেখাই তো সেই কুকুর তাহলে হিউম্যান বিংস কি রয়েছে তার নিজস্ব সত্তা নিজস্ব পরিচয়ে তার অধিকার রয়েছে এবং এই হিউম্যান তাই নয় এবং এনিমলদের জন্য লিগাল পার্সন হিসেবে রিকগনিশন দেওয়া আছে একটা আইন করতে তাহলে এখানে এনিমলদের কোনো রাইটস যদি লঙ্ঘন করা থাকে সে কি করতে পারবে সেক্ষেত্রে সেই মানে কি তার পক্ষে তার মালিক অথবা পুরো অবস্থাকে অর্গানাইজেশন তার স্টেট এন্টিটি এগুলো মামলা করতে আর তার অধিকার করতে পারে অনেক রাস্তা এগুলোকে লিগাল ভাষা হিসেবে স্বীকৃতি আছে এবং বিভিন্ন একটা নিউ কি একটা পড়ার ট্রেন্ড এনিমলস আর কি বিং রিকগনাইজড অ্যাজ লিগাল পারসন লিগাল ভাষা হিসেবে আমরা কিছু আগে দেখেছি আপনি বাংলাদেশে নদী লিগাল ভাষা লিগালকে লিগাল ভাষা হিসেবে পড়া লিগালকে লিগাল ভাষা হিসেবে রিকগনাইজ করা কিন্তু এটা এর আগে বাংলাদেশে রিকগনিশন হওয়ার কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়া আর মানে নদীকে লিগাল ভাষা হিসেবে স্বীকৃতি দেয়।
শুধু মানুষের প্রয়োজনে তা নয়, নদীর যে নিজস্ব সত্তা, এই যে রয়েছে সেই নিজস্ব সত্তা মানুষের কারো প্রতি কি ঘাটতি হতে পারে না। এই নদী দূষণ হয়ে যাবে, নদী দূষণ হয়ে যাবে, মানুষ নদী দূষণ করতে থাকবে, সেটা নদী কিছু করবে না। হ্যাঁ, ঠিক আছে। নদী যেমন নদী দূষিত হবে, অপর মানুষ যেমন নদীগ্রস্ত হচ্ছে, নদী তো নিজেই কি হচ্ছে, নদীগ্রস্ত হচ্ছে। আমরা এতদিন ধরে আমরা এনভায়রনমেন্টাল রাইটস, রাইট টু এনভায়রনমেন্ট, রাইট টু ক্লিন ওয়াটার এবং রাইট টু এনভায়রনমেন্টের যে অধিকারের কথা বলছি, সেই অধিকার হচ্ছে শুধু আমরা নিজেদের প্রয়োজনে সেই অধিকারের কথা বলছি। আর সেই যে নদীর যে পানিটা যে রুট করছে তার অধিকারের কথা নদীর কি অবস্থা হচ্ছে, সেই পানি দূষিত হয়ে গেলে, হ্যাঁ, নদীর যে ওয়াটার যদি রুট করতে গেলে নদীর কি অবস্থা হচ্ছে সেটা সেই বিষয়টাতে আমাদের নজরে। কিন্তু আমাদের প্রয়োজন শুধু নয়, এখানে তাদের নিজেদেরও সেই প্রয়োজন, নিজস্ব আইডেন্টিটি, কিন্তু সেই প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে, সেটাকে তার অধিকার থাকতে হচ্ছে। তো এখানে নদী কি করতে হবে, এটা লিগাল পার্সন হিসেবে রিকগনাইজ করা হয়। বিভিন্ন কারণে লিগাল পার্সন হিসেবে রিকগনাইজ করা হয়েছে। এবং সেই নদী কি দূষিত হবে না, নদীর পক্ষে কি করতে হবে, এখানে জাতীয় নদী বোর্ডিং কমিশন, ন্যাশনাল রিভার প্রোটেকশন কমিশন, জাতীয় নদী রক্ষা কমিশন কি করতে হবে, এখানে বেক্সিয়া পটেন্টাস মানে পটেন্টাস কি, যদি এখানে আমরা একটা তৈরি করেছি না, সেই প্রিন্সিপাল বলছে নদী এখানে কি তার পক্ষে কি প্রধান, সেই তার সে প্রধান ব্যক্তি প্রধান হিসেবে করতে হবে ন্যাশনাল ন্যাশনাল রিভার প্রোটেকশন কমিশন কি করতে হবে। ঠিক তেমনিভাবে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে, হ্যাঁ, আমরা জানি যে মায়ের যে গর্ভে যে সন্তান থাকে, যে কি চাইল্ড ইজ দ্য ওম্ব অফ দ্য মাদার, মায়ের গর্ভে সন্তান, তার অধিকারও কিন্তু রিকগনাইজ করা আছে, তার অধিকারকেও রিকগনাইজ করা আছে। যেমন মুসলিমরা আমাদের বলছেন তার ফ্যামিলি উইল করা যায় কিনা, তার ফ্যামিলি বিট করা যায় কিনা, হ্যাঁ, তাকে তাহলে যে সন্তান একটু দূরে আসে না, তার অধিকার কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছি। সেই সম্পর্ক সেখানে বলছে যে সে উইল করার পর হচ্ছে অথবা সে বিট করার পর তাকে 6 মাসের মধ্যে কি হতে হবে, এই দুনিয়াতে জীবিত অবস্থায় মানে জন্মগ্রহণ করতে হবে। সে যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তাহলে সে অধিকার আর কি পাবে না। হ্যাঁ, সে যদি জীবিত অবস্থায় যদি জন্মগ্রহণ করে 6 মাসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কারণ সে একজন সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় কি সে অধিকার পেয়ে পায়, অধিকার অর্জন করে থাকে, সে সম্পত্তির অধিকার অর্জন করে থাকে। তাহলে সেক্ষেত্রে এখানে এনিমল এবং বিবাহ তাদের কি সমস্যা, তাদের কি সমস্যা, তারাও তো অধিকার এক্সারসাইজ করতে পারে। শুধু তাই নয়, এখানে একজন মায়ের গর্ভে যে সন্তান থাকে, সেই সন্তানের কিন্তু রাইট টু লিভ, রাইট টু লাইফ, রাইট টু লাইফ রয়েছে। সেই যখন সন্তান যখন সে হয়, হ্যাঁ, যে মানে মায়ের গর্ভে যে জেস্টেশন অর কিন্তু আর কেউ কিন্তু এটা করতে পারবে। আমাদের বাংলাদেশ রাইট টু এভলিউশন, এটা কিন্তু সেটা রিকগনাইজ নয়, আমাদের এভলিউশন করতে এভলিউশন করার কাজ। সো এই কারণে কি তার রাইট কি রিকগনাইজ করা হয়েছে, সেই মায়ের গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানের রাইট টু লাইফ কি করা হয়েছে, যেখানে যে সন্তান সেই সন্তানকে আমরা সেই সন্তানের রিয়ালিটি কি করেছি, রিকগনিশন দিয়েছি, কিন্তু আমরা সেই গর্ভকে কি এনিমলের রাইট কে আমরা এটা অবশ্যই কি ভেরি স্লো তারিখে হবে। হ্যাঁ, এনিমলদের বাংলাদেশের ভিতরে হবে এনিমলের লিগাল পার্সন, তোমরা এই জুরিসপ্রুডেন্স অনেক বিভিন্ন কারণে লিগাল পার্সন পড়েছো, এটা তাই না? এবং এই মরাল জুরিসপ্রুডেন্স কি করে ডেভেলপ হবে, যে এনিমল কি ডেভেলপ হচ্ছে লিগাল পার্সন থেকে এই মনে করে আমরা আজকে এইটুকু attendance